আমার মা বাবার এবং আমার মুরব্বীদের কবর জিয়ারত করতে আসছি। আমার বাড়ির লোকজন যারা আমার মুরব্বী তাদের দোয়া নেওয়ার জন্য আসছি। তো এখান থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, আমি চিন্তা করছি আমার লয়ারদের সাথে আরেকটু কনসাল্ট করে বলবো। তারপর যেহেতু বিভিন্ন শহীদদের কবর জিয়ারত করেছি, কারণ শহীদদের ত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশে যে পরিবর্তন সৃষ্টি হয়েছে, অনেক দীর্ঘ ত্যাগ, অনেকের শাহাদাত, অনেকের রক্ত, অনেকের জীবন। তা আমরা তাদেরকে শ্রদ্ধা জানাই এবং তাদের কবর জিয়ারত করেছি। তাদের অনেকের পরিবারের সাথে কথা বলেছি, দেখা করেছি, তাদের দোয়া নিয়েছি। সর্বশেষে আমার মা বাবার এবং আমার মুরব্বীদের কবর জিয়ারত করতে আসছি। আমার বাড়ির লোকজন যারা আমার মুরব্বী তাদের দোয়া নেওয়ার জন্য আসছি। তো এখান থেকে আমরা আমাদের নির্বাচনী প্রচার কার্যক্রম শুরু করবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে আমি কথাটা বলতে চাচ্ছিলাম না, আমি চিন্তা করছি আমার লয়ারদের সাথে আরেকটু কনসাল্ট করে বলবো। তারপর যেহেতু বিভিন্ন এটা বিষয়টা একটু খুবই আলোচিত, সেই জন্য একটু করে বলছি। আমরা পূর্বের যে সংস্কৃতি, ব্যাংক লুটপাট করে এই ব্যাংকের টাকা আইনের ফাঁক ফোকর তৈরি করে মাঝে মধ্যে আদালতের কাঁধে বন্দুক রেখে আদালতকে ব্যবহার করে আদালতের মাধ্যমে স্থগিত আদেশ দিয়ে ব্যাংকের টাকা না দিয়ে দেশের ভিতরে দেশের বাইরে এই অবৈধ টাকা দিয়ে নানা অপকর্ম হয় এবং সেগুলো বিদেশে পাচার হয়। বিদেশে পাচার করে সেখানে অট্টালিকা নির্মাণ করে, বিভিন্ন ভবন, বিভিন্ন বিল্ডিং ক্রয় করে এবং ওখানে ফ্ল্যাট ক্রয় করে, বিদেশে বিনিয়োগ করে, সেখানে বিভিন্ন কোম্পানি তৈরি করে, নিজেরা বিদেশের নাগরিকত্ব গ্রহণ করে, নিজেদের ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দেয় এবং এদের দেশের প্রতি কোনো আন্তরিকতা নেই। দেশের ব্যাংকে যে টাকা গচ্ছিত থাকে, আমাদের একরাম সাহেব এনসিপির নেতা আমার পাশে আছেন, উনি ব্যাংকের কর্মকর্তা ছিলেন। ব্যাংকের টাকাগুলো কার? এগুলো তো জনগণ আমানত রাখে। জনগণের আমানতকে বিভিন্ন নয় করে যোগসাজশ করে বিভিন্ন অপকর্ম করে এই টাকাগুলো নিয়ে এই কাজগুলো হয়। আর নির্বাচনের সময়ে এই টাকাগুলো অবৈধভাবে ব্যবহার করা হয়। আমরা জনগণের সামনে এই জাতীয় অপকর্মগুলো আবার হলফনামার মধ্যে গোপন রাখে, এগুলো প্রকাশ করে না। তথ্য গোপন করা, এই সবগুলো মিলিয়ে আমরা এগুলো জনসম্মুখে প্রকাশ করার জন্যই মামলা করেছিলাম, আইনের আশ্রয় নিয়েছিলাম। আইনে বিভিন্ন প্রক্রিয়া আছে, প্রক্রিয়ার মধ্যে কোনো সময় পক্ষে রায় হয়, কোনো সময় বিপক্ষে রায় হয়। তো আমরা আশা করি সর্বশেষে আইন বিজয়ী হবে, চূড়ান্তভাবে ন্যায় বিচার সমুন্নত হবে, চূড়ান্তভাবে দেশের জনগণের কাছে এদের মুখোশ খুলে যাবে। আমি আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। আজকে এতটুকুই, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের ফটিকছড়িতে আমাদের 10 দলীয় জোটের প্রার্থী হচ্ছে আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ নুরুল আমিন ভাই, জামাতের সমর্থিত প্রার্থী 10 দলীয় জোটের এবং দাঁড়িপাল্লা মার্কা। আমরা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমরা এখানে আমাদের এই যে জোটের যে সিদ্ধান্ত, সেটা হচ্ছে প্রার্থী যে দলেরই হোক, এটা 10 দলের প্রার্থী। তো সুতরাং আমরা এখানে কোন দল সেটা না, আমরা 10 দলের সবাই এই জোটের প্রার্থীকে আমরা বিজয়ী করার জন্য যা যা করার আমরা ইনশাল্লাহ করবো। তাদের একটি লক্ষ্য উদ্দেশ্য ছিল কোন ব্যাংক লুটপাটকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ এই বাংলাদেশের ক্ষমতাতে আসতে পারবে না। সেই জন্য আপনারা সকলে সহযোগিতা করবেন। আমি তো আজকের কর্মসূচি সম্পর্কে অবগত ছিলাম না। আমি স্বাভাবিকভাবে মসজিদে শুক্রবারের মুসল্লি হিসাবে নামাজ পড়তে আসছি। এখানে যুব সমাজের এই সমাবেশ দেখে আমার কাছে মনে পড়ে জনৈক বিজ্ঞানীর একটা উক্তি, ইউরেকা বলে শিক্ষা দিয়েছিলেন। আমিও আমার যৌবন কালে
যে 5 বছরের শ্রম দিয়েছিলাম নুরুল রহমানের পিছনে, আজকে আমি বলবো ইউরেকা ইউরেকা। ইনশাআল্লাহ সে ভান্ডামী নেতৃত্ব এবার আসবে। আমি ফটিকছড়িতে বিভিন্ন স্তরের মুখ থেকে শুনতে পাই ভান্ডামের কপাল ফিরেছে, ভান্ডামের কপাল ফিরেছে।